আমরা আজকে একটু পড়তে চেষ্টা করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিশেষ গল্প হলুদ পোড়া, এবং তার সম্পর্কে কিছু কথা বলতে চাইছি। আসলে এই আমাদের যে শিখন ও শিক্ষণ চ্যানেলের যে কার্যক্রম, সেটা বেশ কিছুদিন ধরেই নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে না। একটু সময় সুযোগের অভাব ঘটছে, আর সব থেকে বড় কথা হচ্ছে উৎসব গেল, অনেক কিছু গেল, ছুটি ছাটা গেল, সবকিছু ভালোই কাটলো, হয়তো সবার ভালো কেটেছে। তার মাঝখানেও আমার কিছু শিক্ষার্থী ছাত্রছাত্রী যারা বিভিন্ন স্কুলে পড়াচ্ছে, তারা একটি নতুন গল্প পাচ্ছে তাদের পাঠ্য তালিকায়, এবং সেটা তারা কিভাবে পড়াবে বা কি বলবে গল্পটি সম্পর্কে বিভিন্ন বাজার চলতি মানে বইয়ে কথা বলা হয়েছে, গল্পটা সম্পর্কে আলোচনা আছে, কিন্তু তার থেকেও তারা আমার কাছে শুনতে চাইছিল অনেকেই যে এটা নিয়ে স্যার আপনি কি বলেন বা আপনার কি ভাবনা, সেটা যদি একটু আমাদের জানান। তা সেই ভাবনা থেকেই আজকে একটু সুযোগ হলো, তাই গল্পটি একটু পড়বো এবং এ সম্পর্কে কিছু কথা বলবো। এই হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় 1943 খ্রিস্টাব্দে লিখেছিলেন, এবং এটি প্রথম পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায় যদি জীবৎকাল আমরা দেখি 1908 থেকে 1956, এই 48 বছর তিনি পৃথিবীতে ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি প্রেসিডেন্সি কলেজের গণিতের ছাত্র থাকাকালীন বাংলা সাহিত্যে তার আত্মপ্রকাশ একটি গল্প লেখার মাধ্যমে, গল্পটি খুব পরিচিত, আলোচিত, অতসীম আমি। যাই হোক, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা এই হলুদ পোড়া গল্পটি, যেটা 1943-এ তিনি লিখছেন, তার বয়স যখন 35, তারপরে এই হলুদ পোড়া গল্প সংকলন একটি বেরিয়েছিল, তাতে আমরা 10টা গল্প পেয়েছিলাম। পরবর্তীকালে অবশ্যই হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প যেটা বেরিয়েছে বেঙ্গল পাবলিশার্স থেকে, সেখানেও হলুদ পোড়া গল্পটি ছিল। তা এই ছোট গল্প, তিনি যে ছোট গল্পের কত বড় মাপের শিল্পী, সেটা এই একটি গল্প পড়লেই অনেকটা বোঝা যায়, এবং তার ভাবনা চিন্তার ব্যাপ্তি এবং ভাবনা চিন্তার গভীরতা কতটা, এবং সেটা আমরা এই গল্পটি পড়লে বুঝতে পারবো। গল্পটি একটু বলা যেতে পারে এর মধ্যে সেই অর্থে একটা ভৌতিক ব্যাপার স্যাপার আছে, কিন্তু তাই বলে সরাসরি ভূতের গল্প যে বলবো সেটাও নয়। হ্যাঁ, তবে অবশ্য যে কোনো ভূতি তো মানুষের মনের ব্যাপার। একটা মনস্তাত্ত্বিক যে ভাবনা চিন্তা মানিক বন্দ্যোপাধ্যায় লেখার মধ্যে আমরা পেয়েছি, সেই ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের বিষয়গুলো বা মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা তার লেখার, তার রচনায় এসেছে, এবং এক ধরনের বিজ্ঞানমূলক বাস্তবতা। তিনি পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলন বা রাজনীতির সঙ্গেও জড়িয়েছিলেন নিজেকে আদর্শগত দিক থেকে। কাজে সব দিক থেকে যুক্তি বিজ্ঞান সবকিছু মিলিয়ে যে বাস্তবতা আমাদের গ্রাম বাংলার সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আবহে আমরা এই হলুদ পোড়া গল্পটিকে পড়তে পারি। হ্যাঁ, গল্পটার নাম হলুদ পোড়া। হলুদ আসলে এমনই একটা উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ, এবং একটা গাছ যার কাণ্ড ব্যবহার করি আমরা মশলা হিসেবে, ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবং শেষ আমরা যদি হলুদের গুণাগুণ পড়ি, তাহলে আমরা দেখতে পাবো প্রায় আয়ুর্বেদ শাস্ত্র বলছে প্রায় 600 রকমের রোগের উপকারিতা হলুদ থেকে আসে। এবং আর হলুদ তো মশলা হিসেবে খুবই প্রচলিত, আমাদের রান্নায় হলুদের ব্যবহার ব্যাপক, আমরা সেটা জানি। আর এই এই হলুদের সঙ্গে আবার একটু অন্য কিছু সংস্কারও আছে। যেমন হলুদ মানে হচ্ছে শুভ, হলুদ পুড়িয়ে অশুভকে দূর করা যায়, শুভকে আহ্বান জানানো যায়। সুতরাং হলুদ পোড়ালে যে বাষ্প নির্গত হয়, যে গন্ধ, সেটা অনেক সময় সর্দি কাশির থেকেও উপশম হয়। মানে সার্বিকভাবে হলুদ পোড়ানোর সঙ্গে একটা মঙ্গলের, একটা শুভের একটা অনুষঙ্গ আছে, অশুভকে দূর করার একটা ব্যাপার আছে। তা এই গল্পে নিশ্চয়ই অশুভ বিষয়টি অনেকই আছে, এবং গল্পের যে শুরু একটা চমকের মাধ্যমে, এবং শেষ পর্যন্ত ছোট গল্পের যে বিশেষ বৈশিষ্ট্য, যে অল্প কিছু চরিত্রের মধ্য দিয়ে একটা একমুখী ভাবনা, একটা সিঙ্গেল অ্যাক্টর সিঙ্গেল অ্যাকশন, সবকিছুই আর কি একটা একমুখী যাত্রা এই ছোট গল্পে, যেখানে বিরাট কিছু শাখা প্রশাখা যে কাহিনীর থাকে সেটা নয়। শেষ পর্যন্ত যে একটা কিছু ভাবনা, বিন্দুতে সিন্ধু দর্শন, মানে একটা যে কোনো বিশেষ বিষয়ের মাধ্যমেই সার্বিকভাবে মানুষের যে জীবন যাপন, তার একটা বিশেষ দিক
তুলে ধরা যায়, বিন্দুতেই সিন্ধু দর্শন করা যায়। মানে সামান্য কিছু কাহিনীর মধ্যে দিয়ে যে জীবনের কথা লেখক বলতে চাইছেন সেই জীবনের সার্বিক অস্তিত্বের মূল দিকগুলো ধরা পড়ে ছোট গল্পের মাধ্যমে। এবং হলুদ পোড়া গল্পেও কিন্তু আমরা সেরকমই একটা গ্রাম বাংলার প্রেক্ষাপট পেয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষের যুক্তি, বুদ্ধি, সংস্কার, বোধ, বুদ্ধি, বিবেচনাগুলো একটু বিশেষ প্রেক্ষাপটে চলে যায়, নষ্ট হয়ে যায়, এবং মানুষ কতটা মানসিকভাবে ভীত, সন্ত্রস্ত, সংস্কারগ্রস্ত, এবং সেই ব্যাপারটিও কিন্তু আমরা এই গল্পের দেখতে পাবো, কিছু চরিত্রের মাধ্যমেই দেখতে পাবো। গল্পটা শুরু হয়েছে বেশ চমৎকার ভাবে, যেমন করে একটা সার্থক ছোট গল্প শুরু হয়। আমরা একটু পড়তে পড়তেই গল্পটি আলোচনা করতে করতে যাব। হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। কোন গা তা বলা হলো না, যে কোনো একটা গ্রাম, সেখানে দুটো খুন হয়ে গেল। কারা খুন হলো? একজন মাঝবয়সী জোয়ান মধ্যবয়স্ক পুরুষ মানুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীতু মেয়ে। আমরা প্রথমেই জানতে পেলাম যে গ্রামে 3 দিনের ব্যবধানে দুটো খুন হয়ে গেল, খুনের মতো ঘটনা ঘটে গেল। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। বলাই চক্রবর্তী মধ্যবয়স্ক লোক, একটা চরিত্র পেলাম। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, চৌচির থয় আটচির, মানে 8টা ভাগ হয়ে গেছে মাথাটা, এমন ভাবে ফেটেছে। খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। তা নিশ্চয়ই এটার সেই অর্থে পোস্টমর্টেম রিপোর্ট আমরা পাচ্ছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি, বাইরে থেকে দেখে একটা মৃতদেহ দেখলে যা বোঝা যাচ্ছে বা যা দেখছে গ্রামবাসী, তেমন করেই বর্ণনা করছেন লেখক। অনেক লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে, মাথা ফেটে লোকটির মৃত্যু হয়েছে, প্রবল রক্তক্ষরণ নিশ্চয়ই। এবার এই মৃত্যুর ঘটনা যখন গ্রামবাসীর নজরে এলো, তখন চারিদিকে হইচই পড়ে গেল, হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। মানে হইচই পড়ে গেল, একটা মৃত্যু, কিন্তু বিস্মিত হওয়া, হইচইয়ের সঙ্গে তো একটা বিস্ময় স্বাভাবিকভাবে আসবে, কিন্তু এখানে সেই বিস্মিত হবার ঘটনা ঘটলো না। কেন ঘটলো না? ঘটলো না কারণ বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশের 10টা গায়ের লোক প্রত্যাশা করেছিল। বলাই চক্রবর্তী লোকটা যেমন ছিল, সে তার এরকম অপমৃত্যু ঘটতে পারে, কেননা হয়তোবা মানুষের কাছে বলাই চক্রবর্তী তার যে আচার আচরণ দিয়ে, বা একটা হিংস্র অত্যাচারী নিশ্চয়ই মানুষ ছিলেন বলেই মানুষ ভেবেছিল যে এই ধরনের খারাপ লোক, মন্দ মানুষরা হয়তো অপঘাতেই মরে। কিন্তু কি বৈপরীত্য, অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। হইচই কম হলো, এটা হইচই কম হওয়ার একটা কারণ হচ্ছে, যেহেতু একটা মৃত্যু ঘটেছে, তারপরে ঘটেছে এটা 3 দিন পরে, কিন্তু তবুও হইচই হতেই পারতো, কিন্তু হলো না। সেটা হয়তো এই যে শুভ্রা বলে যে মেয়েটি মারা গেল, সে সেই অর্থে সাধারণ একটি মেয়ে। মানে আমরা বলাই চক্রবর্তী তার একটা মানে খুব ভালো মানুষ ছিলেন না, খারাপ মানুষ অনেক সময় মানুষের মাঝে একটা কৌতূহলের বা চর্চার বিষয় হয়, কিন্তু শুভ্রাকে নিয়ে কিন্তু সেই অর্থে চর্চা হয়নি। তো যেহেতু বলাই চক্রবর্তী একজন চর্চিত আলোচিত মানুষ ছিলেন, তাই তাকে নিয়ে হইচই হলো। আর বিস্ময় জাগলো না কেন? কারণ তার এরকম মরাটাই অনেকটা স্বাভাবিক। কিন্তু শুভ্রার ক্ষেত্রে যেটা ঘটনা ঘটলো, শুভ্রা যেহেতু সাধারণ ঘরের মেয়ে, সাধারণভাবে সে বড় হয়ে উঠেছে, সাধারণভাবে তার পরবর্তী যা আমরা শুনবো তার সম্পর্কে তার পরিচয়, সুতরাং হইচই হয়নি, কিন্তু বিস্ময় যে এমন একটা মেয়ে, সে কেমন করে তার মৃত্যু হলো বা তাকে কি মারলো। আচ্ছা, কিন্তু মানুষের বিস্ময় কৌতূহলের সীমা রইল না। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে বলা হচ্ছে, গায়ের লোকের চোখের সামনে 8-10টি মেয়ের মতো বড় হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। এবার যেটা হয়,
গ্রামগঞ্জে যেটা হয়, ছেলের সন্তান সম্ভব বা মেয়েরা বাড়িতে আসে, কিন্তু এখানে ছেলে বা মেয়ে হবে এটা গ্রামের লোকের একটা সাধারণত, কেউ সন্তান সম্ভব বলে তার ছেলেই হবে এরকম ভাবনা, সেটা বোধহয় লেখকের কথার মধ্যেই ধরা পড়েছে, ছেলে বিয়ে হওয়ার জন্য এটা মানুষের ধারণা ছিল। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটির জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল। মানে এরকম একটা খুন হওয়ার পেছনে সেই মেয়েটির কোনো চরিত্র বৈশিষ্ট্য, একটু ভিন্ন ধরনের, একটু শৃঙ্খলতা, এগুলো কিছু ছিল না। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। এমন ভয়াবহ পরিণাম যার জীবনে ঘটে, কেউ যাকে খুন করে নিশ্চয়ই তার পেছনে তার চারিত্রিক কোনো ব্যাপার থাকে, কিন্তু এটা ছিল না শুভ্রার ক্ষেত্রে। গায়ের সব শেষের সাজের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে একটু সন্ধেবেলায়, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। এই যে শুভ্রার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝলাম যে শুভ্রাকে গলা টিপে মারা হয়েছিল। এবার বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গায়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? এটা কিন্তু কেউ বুঝতে পারেনি যে শুভ্রার এই মৃত্যুর পেছনে তার শ্বশুর বাড়ির যে সামান্য বছর খানেক, বছর দেড়েকের ইতিহাস, সেটা কোনোভাবে আছে কিনা। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি। মানে যে গায়ে ইতিমধ্যে কারো জখম হওয়ার ঘটনাও ঘটেনি, সামান্য যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো, তার একটি পুরুষ অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। গ্রামের লোকের যেটা কৌতূহল যে কেন তাহলে আর বলাই মারা গেল, শুভ্রাও মারা গেল কেন? কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। কিন্তু তাদের এই কল্পনাকে ইন্ধন দেওয়ার মতো ইতিহাস তাদের কাছে ছিল না, কারণ বলাই এবং শুভ্রার মধ্যে সেই অর্থে যোগাযোগ কিছু ছিল না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। তাহলে একটা পুরুষ এবং একটা নারীকে কারা মারলো, তারপরে যে সেই পুরুষ এবং নারীর মৃত্যুর কানেকশন নিয়ে যে একটা গুজব রটাবে, তাদের মধ্যে অন্য কোনো সম্পর্কের ইঙ্গিত দিয়ে, গ্রামে গঞ্জে এটা হয় আর কি, কখনো কখনো সে তো সমাজে হয়, তা সেইটা কিন্তু করার সুযোগ ছিল না এখানে। কাজেই তারপরে আমরা দেখছি কি হলো, বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবীন। এবার বলাইকে কে মারলো এটা বোঝা না গেলেও জানা গেল যে বলাই যেহেতু নিঃসন্তান ছিল, তাহলে তার ভাইপো নবীন পেল তার সম্পত্তি, এবং 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে সে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোকে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করছি, কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি। আমি জানি না অন্য কেউ কোনো ইঙ্গিত এ ব্যাপারে পাচ্ছেন বা পাচ্ছ কি না, যে এই যে নবীন যে কিনা বলাইয়ের মৃত্যুর পরে শহরের চাকরি ছেড়ে দিয়ে চলে এলো, কারণ বলাই যে সম্পত্তিবান মানুষ ছিল এটা বোঝা যাচ্ছে, এবং সে তার এই রিওয়ার্ড ঘোষণার মতো একটা ব্যাপার, এইটাতে একটুখানি কেমন একটু লাগছে লোকটিকে, নবীনকে। যাই হোক, তারপর আমরা পড়ে যাই গল্পটা, আমরা শেষে গিয়ে হয়তো যদি কোনো সূত্র পাই, কারণ বলাইয়ের কে খুনি সেটা নিয়ে আমরা কিছু ধারণা হয়তোবা যা গল্পের মধ্যে পাবো তা থেকে কিছু ধারণা করতে পারি। চশমার কাচের বদলে মাঝে মাঝে কৌচোর খুঁট এসে নিজের চোখও মুছতে লাগলো। তার মানে সে একটু কান্নার ভাব দেখিয়ে তার ধুতির কোচাটা দিয়ে সে চোখ মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। এখন এটা আমরা বুঝতে পারছি না যে বলাইয়ের মৃত্যুর 3 দিন পরে শুভ্রা মারা গেল, তারপরে নিশ্চয়ই নবীন এসে বসবাস করতে শুরু করেছিল, তার হয়তো শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে। কাজেই তারও 21 দিন পরে, কাজেই ইতিমধ্যে আমার মনে হয় এই দামিনীর ব্যাপারটা যখন ঘটছে হয়তো মাসখানেক বা তার বেশি সময় কেটে গেছে। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায়।
উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। মানে দালানের আনাচে কানাচে বড় হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। একটা প্রাকৃতিক একটা হাওয়া তার গায়ে লেগেছে, আমরা তো বুঝতে পারছি, কিন্তু আমরা কি এর মাঝে আমাদের ধারণা যে এই যে একজন লোক মারা যাবার পরে তার সম্পত্তি সে ভোগ দখল করছিল নবীন, এবং এই দামিনী যে হয়তোবা অতটা সাত পাঁচ ব্যাপারটার মধ্যে নেই, কিন্তু তবুও সেরকম একটা বাড়িতে বাস করতে করতে অপঘাতে এক মৃত ব্যক্তির বাড়ির সম্পত্তি ভোগ করতে করতে কি দামিনীর মধ্যে কি একটা ভয় কাজ করছিল? কারণ কখনো কখনো এই ভেতরে ভেতরে অন্তরের ভয় বাইরের কোনো একটু কিছুর সঙ্গে জুড়ে গিয়ে একটা বড় ভয়ে পরিণত হয়, এবং তারপরে শারীরিক কিছু প্রতিক্রিয়াও আমরা যদি যুক্তিপূর্ণভাবে ভাবি, কিন্তু তাহলে গ্রামের লোক তার সেটা বুঝবে না। যেটা বুঝবে যে দামিনীর একটা এরকম ঘটনা ঘটলো যে তার মানে একটা দমকা হাওয়া, একটা অশুভ হাওয়া এসে তাকে এরকম ইয়ে করে দিল, তার দাঁত মুখ লেগে একদম পড়ে গেল। যাই হোক, শুভ্রার দাদা ধীরেন, এরপরেই আমরা দামিনীর খবরের পাওয়ার পরেই আমরা আবার, তাহলে ওখানে ছিল বলাই চক্রবর্তী, তার ভাইপো নবীন, নবীনের স্ত্রী দামিনী, তারপরে আমরা আবার শুভ্রার পরিবারে চলে এলাম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে, গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা। আমরা যেহেতু দামিনী অসুস্থ হয়েছে, কাজেই ডাক্তারের দরকার, সেই সূত্রে আমরা শুভ্রার দাদা ধীরেনের পরিচয় পাচ্ছি। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গার্ড স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রশ্ন আসতেই পারে, ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করে কেন জিওগ্রাফি পড়াচ্ছে? হতে পারে এরকম, সেই উচ্চ মাধ্যমিক স্তরে বা মাধ্যমিক স্তরে নিশ্চয়ই বিজ্ঞানের যারা গ্রাজুয়েট তারা জিওগ্রাফি পড়াতে পারবেন। যাই হোক, প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, একটু মুক্তমনা মানুষ ছিল, বিজ্ঞান মনস্ক এবং সমাজ সচেতন, সমাজ হিতৈষী এই ধীরেন। 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। গেও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। এটা গল্পের ক্ষেত্রে আমাদের মেনে নিতেই হচ্ছে। যাই হোক, 2 বছরে 4টি ছেলে মেয়ে হতে পারে, দুটোই যমজ, এরকম ব্যাপার হতে পারে। জন্ম হয়, এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসাব বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে, চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন পড়া বই আরেকবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়, 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। যাই হোক, আমরা জানতে পারলাম যে ধীরেনের যে জীবন, সে সমাজ হিতৈষী কাজকর্ম করত, পড়া যাতে পড়াশুনোর বিস্তার হয় সেই ব্যাপারে সে লাইব্রেরি গড়ে তুলেছিল। কিন্তু আস্তে সংসারের জল যখন তার কাঁধে চেপেছে এবং সন্তানাদি হবার পরে সাংসারিক চাপেই সে সেই সমস্ত কিছু বাদ দিয়ে মোটামুটি একটা সাধারণ যে জীবনযাপন, চাকরি বাকরি, সংসার সে করছিল। এর মধ্যেই এরকম একটা ঘটনা যে তার বোনের যে বিয়ে হয়েছিল সেই বোনের মৃত্যু হলো। যাই হোক, ধীরেনকে যখন ডেকে আনা হলো, তার মানে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা যাকে দেখতে পাচ্ছিলাম বলাই এবং শুভ্রা, এদের দুজনেরই কিন্তু মৃত্যুর পরের ঘটনা এটা নিশ্চয়ই। তখন ধীরেনকে ডেকে নেওয়া হলো কি করার জন্য, যেহেতু ধীরেন একটু ডাক্তারি করতো। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, আর যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। এইগুলো হয় গ্রামে আমরা দেখতে পাই সাধারণভাবে, সামাজিক স্তরে গ্রামে গঞ্জে, বিশেষ করে গ্রাম বাংলায়, যে যারা একটু একটু অসংলগ্ন আচরণ করলে তাকে ভূতে ধরেছে, ব্যাপারটা পারে এরকম ভাবা হয় আর কি। যাই হোক, ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, ধীরেন সে কিন্তু ভালো কথাই বলল যে সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। তিনি পাশ করা ডাক্তার, সাপুরের কৈলাস ডাক্তার যার কথা বলা হচ্ছে। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। কাজেই দামিনীর অবস্থা দেখে কিন্তু ধীরেন তার চিকিৎসা করার সাহস পেল না, কিন্তু সে যথাযথ তার যে তখনও সে যুক্তিবুদ্ধি বিবেচনা তার আছে, সে একজন ডাক্তারের কথাই বলল দামিনীকে দেখানোর কথা। কিন্তু বুড়ো পঙ্কজ ঘোষাল
বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন, এরকম আরেকজন চরিত্রকে আমরা পাচ্ছি, পঙ্কজ ঘোষাল, যিনি বলাইয়ের সাগরেদী ছিলেন। তিনি এখন নিশ্চয়ই নবীনেরও অনুগ্রহ প্রত্যাশা করেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে, তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। কুঞ্জ মানে হচ্ছে না একজন গুণিন, মানে ওঝা, ঝাড়ফুঁক করে আর কি। যাই হোক, গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল, স্বাভাবিকভাবেই দেবে, কারণ অসংলগ্ন আচরণ থেকে অনেকের মনে হচ্ছে এটা চিকিৎসা ঘটিত কোনো ব্যাপার নয়, এটা ঝাড়ফুঁক করারই ব্যাপার। গায়ের যারা ভিড় করেছিল তারা সকলেই বুড়ো ঘোষালের কথাতেই সায় দিল। নবীন জিজ্ঞেস করলো, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? এইখানে দেখুন সুন্দর ব্যাপার, ধীরেন কিন্তু তখনও তার যুক্তি বুদ্ধি দিয়ে কিন্তু এই যে কুঞ্জকে মানে গুণিন বা ওঝা ডাকার প্রতিবাদ করছে। সে বলছে ওসব দুর্বুদ্ধি করো না নবীন। নবীনকে সে নিরস্ত করতে চেষ্টা করলো ওঝা ডাকার জন্য। আমি বলছি তোমায় এটা অসুখ, এটা যে এক ধরনের অসুস্থতা, এটাও কিন্তু তখন আমরা ধীরেনকে বলতে শুনছি, যে ধীরেন স্কুল মাস্টার, যে ধীরেন শুভ্রার দাদা, লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন আমতা আমতা করে বলল, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই। এই খাপছাড়া অসুখ মানে ভূতে ধরা, নিশ্চয়ই গ্রামের লোকের সেরকম ধারণা। যাই হোক, বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে, একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো। তার মানে নিশ্চয়ই নবীন আর ধীরেন ক্লাসের বন্ধু ছিল। বোধহয় সেই খাতির এই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল, যেহেতু একদম ক্লাসে একসঙ্গে পড়েছে আর ধীরেনকে কিছুটা মানে, বলে ধীরেনের কথাটা ফেললো না। আবার এই যে বুড়ো ঘোষাল, তার কথাও না ফেললো না, যার ফলে দুজনকেই ডাকা হলো, একজন ওঝাকে এবং একজন ডাক্তারকে। কিন্তু কুঞ্জই আগে এলো। লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল, কুঞ্জর কাছে কিন্তু খবর পৌঁছে গেছে। তার মানে এই ব্যাপারটার সঙ্গেও কি কিছুটা কুঞ্জকে কি খবর দিল, এর পেছনে কি ওই বুড়ো ঘোষালের কোনো হাত আছে, বা নবীন কি এটা জানতে চাই? সেটা গল্পের যখন আমরা শেষ মুহূর্তে যাব তখন এটা একটা আমরা চাইবো, সবাই এটা নিয়ে ভাবি আমরা। যাই হোক, কুঞ্জই আগে এলো, লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। মানে এই ওঝাড়া গুণিনরা যারা ঝাড়ফুঁক করে করে ভূতের ভয় দেখিয়ে টাকা রোজগার করে, তারা তো নিশ্চয়ই খোঁজ খবর নেবে। যাই হোক, অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেক লোক এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বেন না। তাহলে এই গুণিনদের মানে যারা ওঝা ঝাড়ফুঁক করে রোগ তাড়ান, ভূতকে তাড়ান, তারা তো প্রথমেই ভয় ধরাবে মানুষের মনে। কাজেই ভর সাজে ভর করেছে, এটা বলছে কুঞ্জ ওঝা, কুঞ্জ গুণিন। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে হবেই শেষ তক, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। মানে মানুষকে ভয় দেখিয়ে তারপরে তার ভয় দূর করা, এটাও তাদের একটা পলিসি। এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন দেখুন বলছি আর কি, যে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে কি 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 অসাধারণ, মানে বাস্তব পরিস্থিতি, মানুষের মনের অবস্থা এবং মনের যে মানে গভীর গোপন তল থেকে যেন তিনি শব্দ সঞ্চয় করে আনছেন, কথা বলছেন, গল্পটা তিনি যে বর্ণনা করছেন, সেই বর্ণনার যে শব্দগুলো তিনি আনছেন, তবে ছাড়তে হবেই শেষ তক, কুঞ্জ মাঝির সাথে চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল, যেগুলো এদের স্বাভাবিক প্যাটার্ন। দামিনীর এলোচুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা, তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুল টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। এরপর কিন্তু শারীরিক কষ্ট পেতে শুরু করলো। কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো, রও বাছা দণ্ডও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। মানে যেন যে ভূত এসে ধরেছে আর কি, তার সঙ্গে কথোপকথন চালাচ্ছে সে। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই। ধীরেন তার যুক্তি বুদ্ধি বোধ বিবেচনা দিয়েই চুপ করেছিল, কারণ গ্রামের এই উন্মত্ত জনতা, সে বুঝেছিল বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। কিন্তু সে আর ধৈর্য রাখতে পারলো না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? সে কিন্তু নবীনকে কুঞ্জকে ডাকতে না করেছিল, এখনো সে কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। তুমি চুপ করো ভাই। নবীন উল্টো দিকে তাকে থামিয়ে দিল। কিন্তু তখন উঠানে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। আমরা গল্পের ভাবে বুঝতে পারবো এরপরে কিন্তু ধীরেন আর ওখানে থাকেনি,
চলে যায় সে। উঠোনে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লন্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। ভূতের ব্যাপারটা সঙ্গে এগুলো থাকবে। লেখক অসাধারণ বর্ণনা তার, যে একদম বাস্তব সেইখানকার পরিবেশ পরিস্থিতি, যেখানে একজন নারীকে মনে হচ্ছে ভূতে ধরেছে, সেই ভূত তাড়ানো হচ্ছে। মন্ত্রবুদ্ধের মতো এতগুলো মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে দেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহলে ভরা পরম উপভোগ্য শিহরণ। অসাধারণ বর্ণনা মানিক বন্দ্যোপাধ্যায়ের। একলা সামনে এগিয়ে, পাশে সরে পিছু ওঠে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। এটা এদের প্যাটার্ন। মাল সাথে আগুন করে তাতে সে একটি 2টি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো। একটা উৎকট গন্ধ চারিদিকে ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল, কারণ তাকে তো বেঁধে রাখা হয়েছিল, শারীরিক যন্ত্রণা পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝ বোঝ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরলো। এই হলুদ পোড়ানো হলো। হলুদ পুড়িয়ে অশুভ দূর করা যায়। দামিনীর ঢুলু ঢুলু চোখে ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল। সর্বাঙ্গে যেন ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। হলুদের প্রচুর অনেক ভেষজ গুণ। একটা তার মধ্যে সংস্কার আছে, পোড়া হলুদের গন্ধ শুকলে অমঙ্গল দূর হয়, অশরীরী আত্মা ভয় পায়। যাই হোক, এরপরেই এই হলুদ পোড়া গন্ধের পরেই, কে তুই, বল তুই কে? কুঞ্জ জিজ্ঞেস করছে। আমি শুভ্রা গো, শুভ্রা, আমায় বেরো না। তার মানে যে শুভ্রার মৃত্যুর যে ভয়টা তারা করছিল দামিনীর মধ্যে, বা যে কোনো ভাবে কুঞ্জ তার কথোপকথন, তার আচরণ, তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে, তাহলে যেই যে শুভ্রা যার মৃত্যু হয়েছিল, সেই শুভ্রা সে যেন শুভ্রার ভূতি তার উপর তারা করেছে, ভর করেছে। চাটুর্য বাড়ির শুভ্রা যে খুন হয়েছে, চাটুর্য বাড়ির শুভ্রা যে খুন হয়েছে, কুঞ্জ জিজ্ঞেস করছে কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? যে দেখুন, আমি ঠিক ধরেছি, একে ভূতেই ধরেছে, শুভ্রার ভূত, শুভ্রার অশরীরী আত্মা একে ভর করেছে। হ্যাঁ, বুঝলেন কর্তা? উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। এখানে কিন্তু আমরা এই যে ঘোষাল, কুঞ্জ, নবীন বা ইত্যাদি ইত্যাদি, আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিষয় হয়তো বা মানে অনেক কিছুই তো আমরা বুঝি যে সবটাই হঠাৎ করে কিছু হয় না। তা এদের কোনো যোগ সাজস বা শুভ্রাকে ভয় পাওয়ানো এগুলো ছিল কিনা, যাই হোক, উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। এদের সংলাপ থেকে বুঝে নিতে হবে কে খুন করেছিল। শুধু না কুঞ্জ, ওহে কুঞ্জ শুনছো, কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। এই হচ্ছে গ্রামের মানুষ পেয়ে গেল। তাহলে দুটো খুনের মধ্যে একটা কানেকশন চলে এলো। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রতিপ্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ার সুযোগ হলো না। মূল ডাক্তার যে সে এলো। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোবদাড়ি ছিল। কিন্তু কৈলাস ডাক্তার আসার আগেই যা করার কার্যসিদ্ধি মোটামুটি কুঞ্জর হয়ে গেছে, এবং মানুষ অনেকটা বিশ্বাস করে ফেলেছে, এবং দুটো খুনের মধ্যে একটা কানেকশন গ্রামের লোকে পেয়ে গেছে। যেই যোগাযোগটা তারা খুঁজতে চাইছিল, তাদের যে কৌতূহল, তাদের যে গসিপ বলা যেতে পারে, সেইটাকে নিবৃত্ত করার জন্য তাদের সেই আলোচনা, সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, নিন্দা চর্চার যে একটা সুযোগ, সেইটা
খুঁজছিল গ্রামের মানুষও, কাজেই তারা কিন্তু পেয়ে গেল। এবার এসে দাঁড়িয়েই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকারের কৈলাস ডাক্তারও তারও একটা বিরাট ভূমিকা। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি, ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদা মশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। যথার্থ কাজই তিনি করলেন, ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিলেন যাতে সে ঘুমিয়ে পড়ে। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। কোনোভাবে দামিনীর মনস্তত্ত্বে শুভ্রা ঢুকে গেছিল। যাই হোক, দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলয় চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধা সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। মানে কেমন করে বলাই চক্রবর্তী মারা গেল আগে, শুভ্রা মারা গেল পরে, তাহলে বলাই কিভাবে শুভ্রাকে মারবে? এবার এই ব্যাখ্যা কিন্তু তৈরি করে রেখেছিলেন ঘোষাল মশাই। তিনি ব্যাখ্যা দিলেন কি, শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না, মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা প্রতীকের ঘাট, তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাই আগেই সকলকে শুনিয়ে দিল। কিভাবে শুনিয়ে দিল? যে বুড়ো ঘোষ যে জোর শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। তাহলে এইভাবে কিন্তু একটা মানুষের বিশ্বাসকে ইন্ধন দিয়ে দেওয়া হলো। মানুষের মধ্যে যে ধন্দ ছিল যে কিভাবে বলাই তাকে মারবে, তাহলে বলাইয়ের অশরীরী আত্মা একজনের উপর ভর করেছে, সে গিয়ে শুভ্রাকে খুন করেছে, এরকম একটা বিশ্বাস কিন্তু মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং যদি বলাই এবং শুভ্রার এই মৃত্যুর যোগাযোগ স্থাপন করা যায়, তাহলে নিশ্চয়ই বলাই এবং শুভ্রার পারস্পরিক কোনো অবৈধ সম্পর্কের দিকেও ইঙ্গিত দিয়ে, ইঙ্গিত করে, ইঙ্গিতপূর্ণ আলোচনা করে একটু সেই অর্থে বিকৃত মজা নেওয়া যায়, যেটা মানুষ করতে চায় বা করে। এই ব্যাপারটি আছে। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় পুরো একদম পরিস্থিতিটা বোঝাচ্ছেন। সংস্কারগ্রস্ত, শিক্ষা থেকে বঞ্চিত মানুষকে কিভাবে যারা একটু তাদের বুদ্ধি দিয়ে, কুবুদ্ধি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এবং সেই তাদের বিভ্রান্ত করার কাজটা কেমন সফল হয়, এবং 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 সেটা দিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে। আমরা জানি না ঘোষাল এবং নবীনের ব্যাপার এর সঙ্গে লেখক কি বলতে চাইছেন, কিন্তু লেখকের উদ্দেশ্য শেষ পর্যন্ত এই খুনের প্রকৃত মর্ম উদ্ধার করা কিন্তু নয় বলে আমাদের মনে হচ্ছে। লেখক দেখাতে চাইছেন এই গল্পে অন্য বিষয়, সেটাই আমরা দেখব। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দেখে গেছি ধীরেনের, শুভ্রার দাদা ধীরেনের প্রতিবাদ। সে দুঃখে যন্ত্রণায়, তার হৃদয়ে কষ্ট ছিল, তার বোন মারা গেছে, কিন্তু তারপরে সেই মৃত্যু কি অভিঘাত নিয়ে আসবে তার কাছে আমরা একটু পরেই দেখব। যে এই যে ঘটনায় দামিনী যখন শুভ্রা এবং বলাইকে মিলিয়ে দিল, আর কি যুক্ত করে দিল, যোগাযোগ ঘটিয়ে দিল দুজনের, তখন দেখব যে তার প্রভাব ধীরেনের উপর কিভাবে পড়ছে। যাই হোক, এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল। এটা থেকেই আমরা বুঝতে পারছি যে এই যে শুভ্রা, আমি শুভ্রা, বলাই আমাকে খুন করেছে, এই গুণিন আসার আগেই, মানে গুণিনের কার্যক্রম শুরু, কুঞ্জগুণিনের কার্যক্রম শুরু হওয়ার আগেই ধীরেন যেহেতু ডাক্তার এলো না, গুণিন কার্যক্রম শুরু করে দিল। ধীরেন কিন্তু আর এই গুণিনের কার্যক্রম দেখতে সেখানে দাঁড়িয়ে ছিল না, তার কারণ তার শিক্ষা দীক্ষা রুচি তাকে এই কার্যক্রম দেখতে তখন উৎসাহিত করেনি বলেই সে কিন্তু বাড়ি চলে এসেছিল। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনা কিন্তু পরের দিন তার কানে এলো, ধীরেনের কানে গেল। অঘ্রাণের উজ্জ্বল বিটে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। একদিকে জীবনের সৌন্দর্য,
এবং একদিকে এই অসুন্দর কিভাবে তার উপর প্রভাব বিস্তার করলো আমরা দেখবো এবার। কি সুন্দর বর্ণনা করছেন লেখক। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। কার্তিক মাসের ঘটনা, অঘ্রাণ মাস। আমি আগেই বলেছিলাম 1 মাসের বেশি হয়ে গেছে ব্যবধানটা, এই মৃত্যুটা দামিনীর উপরে যে ভর করার ব্যাপারটা ঘটলো শুভ্রা এবং বলয়ের মৃত্যুর পর 1 মাস কেটে গেছে প্রায়, নিশ্চয়ই। এখন বর্ণনা পাচ্ছি। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পেছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এমন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। শুভ্রা গর্ভবতী অবস্থায় বাড়িতে আসবে, তার কষ্ট হবে নামতে, তাই সে ঘাট পরিষ্কার করে বানিয়ে দিয়েছে যাতে উঠতে নামতে শুভ্রার অসুবিধা না হয়। এই দাদা এবং বোনের এই নির্মল সুন্দর শ্রদ্ধাপূর্ণ সম্পর্কটা, স্নেহ ভালোবাসার সম্পর্কটা কেমন ছিল আমরা এটা বুঝতে পারলাম। যে শুভ্রার মৃত্যু ধীরেনকে যতটা না কষ্ট দিয়েছিল, কিন্তু শুভ্রার চরিত্রের প্রতি ইঙ্গিত তাকে আরো কতটা যন্ত্রণা দিতে করলো সেটা আমরা দেখতে পাবো। এবং তার পরিণতি কি হলো, এই জন্যই বোধ হয় এত সুন্দর জীবনের বর্ণনা এবং ভাই এবং বোনের সম্পর্কের বর্ণনা এখানে লেখক দিলেন। গর্ভ নিয়ে যে ঘাটে উঠতে নামতে যাতে সে যাতে পা পিছলে আছাড় না খায়, শুভ্রা যাতে আছাড় না খায়, তাই ধীরেন তার বাড়ির ঘাটটা পরিষ্কার করেছিল, কারণ বোন আসবে গর্ভবতী অবস্থায়, সন্তান সম্ভবা বোন। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। এটা সাধারণত হয় যেটা গ্রামে। খুব মজা পেল সবাই, একটা বিকৃত আনন্দ উপভোগ করতে শুরু করলো। এই গল্পটা যখন ধীরেনের বোন শুভ্রার মতো মেয়ের সঙ্গে যখন বলাইকে জড়িয়ে গল্পটা পল্লবিত হলো এবং দামিনী যখন ব্যাপারটা সূত্রপাত ঘটিয়ে দিল। যাই হোক, কি হলো, পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলির সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল, এই পুরনো ভাবনা ভাবছিল সে অনেকক্ষণ থেকে। সে নিশ্চয়ই ঘাটের ধারে বসে বোনের ওই মৃত্যুর কথা ভাবছিল, যে কেন কি হলো, সেও বুঝতে চেষ্টা করছিল, অনুসন্ধান করতে চেষ্টা করছিল বোনের মৃত্যুর কারণ। ঠিক এমন সময়ই এই যে ঘটনাটি গতকাল রাতে ঘটে গেছে দামিনীকে কেন্দ্র করে, সেই গল্পটা এলো, সেই ইঙ্গিতটা এলো তার কাছে। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্য মানুষ করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মানুষকে না হতে পারলে তার অসহ্য কষ্ট হয়, অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। মানে গ্রামের লোকজন যে কথা বলছে, বলাই খুন করেছে শুভ্রাকে, এইটা কিন্তু শান্তি মানে ধীরেন স্ত্রীও বিশ্বাস করছে যেন। তাই সে বলছে তখন কটমট করে তাকিয়ে, তখনও কিন্তু ধীরেনের মধ্যে সেই তার যুক্তিবাদী মানসিকতা আছে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। মানে নিজের স্ত্রীকে বললে, যে গ্রামের লোক যাই বল, এখনো কিন্তু ধীরেন কষ্টে আছে, দুঃখে আছে, যন্ত্রণায় আছে, বোনের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে। সেই বোনের মৃত্যুর দুঃখ তাকে আনমনা করে দিচ্ছে, কিন্তু তখনও কিন্তু সে যে বলাই এবং শুভ্রা, এই সংযোগটা কিন্তু তার মনের মধ্যে আসেনি। এবং এটা যখন তার স্ত্রীর মুখ থেকে তাকে শুনতে হলো, গ্রামের লোকের এই উদ্ভূত দামিনী বিষয়ক ভৌতিক প্ররোচনার পরে, তখনও কিন্তু সে রাগ করলো, কটমট করে তাকিয়ে স্ত্রীকে শাসন করলো। কিন্তু তারপরেই আমরা দেখতে পেলাম কিভাবে আস্তে আস্তে ধীরেনের যে সেই যুক্তিবাদী মন, তার লেখাপড়ার করা যে মানসিকতা, সমাজ হিতৈষী মানসিকতা, ভালো মানুষ ধীরেন, তার সেই ভালো মানুষই মনের উপর কি প্রভাব বিস্তার করলো আমরা দেখছি। এরপরেই ঘটলো, স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না। গ্রামের লোক তো সবাই সেটা নিয়ে একটু বেশ গল্প গুজব করে মজা পাচ্ছিল, বা এরকম মানে গ্রামে যে
অন্যভাবে তাকাচ্ছিল তার দিকে, বলছিল না সরাসরি। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি দেখে যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠলো, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে, পুরুত ঠাকুরের কানেও গেছে সেটা, সেও বলছে যে এই কথা তোমার বোনের সঙ্গে তাহলে বলে, মানে এই যে বিষয়গুলো আর কি। হ্যাঁ, পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। বিজ্ঞান মনস্ক ধীরেনের উপর আস্তে আস্তে আক্রমণ আসছে। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। সবাই তার দিকে অন্যভাবে তাকাচ্ছিল। পরিবেশ পরিস্থিতি ধীরেনকে আস্তে আস্তে দুর্বল করছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতে ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগুজ গুজগাছ ফিসফিস করছে মাস্টার মশাইয়ের বোনের বিষয় নিয়ে। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল তখন। অদ্ভুত লিখেছেন মানিকবাদ কথায়, নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। ধীরেন ভাবছে তাকে সবাই ব্যঙ্গ করছে, এক জীবন্ত ব্যঙ্গ। বাইরের বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না। ধীরেনের মনের উপর কিন্তু প্রভাব ফেলে গেছে অলরেডি, এই প্রভাব বিস্তৃত হয়ে গেছে। মনের মৃত্যুজনিত বেদনা, তার উপরে এই পল্লবিত হাওয়া, কু ইঙ্গিত তার বোনের চারিত্রিক বিষয়ে মানুষের বা তার ক্লাসের ছেলে মেয়েরাও এটা শুনেছে বা বুঝেছে, এরকম মনে হচ্ছে যেন এখানকার বর্ণনায়। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। ওখানেও আলোচনা হয়েছে এই গল্পের পরে আর কি। মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠলো। এই ধীরেন আস্তে আস্তে একেবারে সম্পূর্ণভাবেই তার যুক্তিতর্ক হারিয়ে ফেললো, বুদ্ধি হারিয়ে ফেললো। কদিন থেকে হঠাৎ চেতনার ঝাঁকি লেগে মাথাটা তার একরকম ঘুরে উঠেছে। চিন্তায় অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গায়ে গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিক হইচই হচ্ছে বলে এই কেলেঙ্কারিটাই হচ্ছে, ঘুরিয়ে দিল ধীরেনের মাথা, হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়। তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানো ক্ষমতা তার নেই। এইটা কিন্তু গতকাল দামিনীর ওই ঘটনা এবং এই কেলেঙ্কারিটা যুক্ত করে, দামিনী এবং বলাইয়ের মধ্যে ব্যাপারটা যুক্ত করে একটা কেলেঙ্কারির বিষয় যদি ছড়িয়ে না পড়তো, তার আগে কিন্তু এতটা দুর্বল ধীরেন হয়নি। কারণ সে কিন্তু আগের দিন পর্যন্ত স্কুলে গেছে, কিন্তু আজকে সে দুর্বল হয়ে তার নিজেরই মনে হচ্ছে প্রতিদিন স্কুলের ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, সে লুকিয়ে পড়তে চাইছে। এত তার বোন তার কাছে প্রিয় ছিল, যার নামে মিথ্যে কলঙ্ক, বা সেটা মিথ্যে বা সত্য সেটা নিয়েও সে এখন দোলাচলতায় ভুগছে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাড়িছাটটার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠলো, কে কে ওখানে? দুর্বল মন তো, একটু শব্দ পেয়ে এরকম করছে। শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল।
উটিপড়ি করে ছুটে এসে উটিপড়ি করে মানে খুব দ্রুততার সঙ্গে ভয়ের কণ্ঠে সে জিজ্ঞেস করলো, কোথায় কে, কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টার বাবু বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগামাথায় একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি করে ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো, তুমি জানো আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধা বাড়া আর ঘর কন্যার সব কাজ শেষ করে রাখে। শান্তির মনের মধ্যে শুভ্রার মৃত্যুর পর থেকে অনেক ভয় শঙ্কা আসছিল, আর এই ঘটনার পরে তো আরো হলো যে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাবাড়া ঘরকন্যা সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দী হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। ছোট বেশি ভূত হয়েছে। তাহলে এইখানে এই ভূতের গল্প ছড়ানোর পরে যে প্রভাব ছেলে মেয়েদের উপরে পড়েছে ধীরেনের, ছোট বেশি ভূত হয়েছে, ভূত নয় পেতনি, বেটা ছেলে ভূত হয়। এই যে ভূত প্রেত সম্পর্কে যে ধারণা, গ্রাম্য ধারণা, সেটা আরো যেন জেকে বসলো। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। এই প্যাঁচা যে পাখিটি আর কি, প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা, প্যাঁচার সঙ্গে অনেক মঙ্গল অমঙ্গলের বিষয় জড়িয়ে আছে। তাই প্যাঁচার ডাক যেন মনে হচ্ছে অমঙ্গল বার্তা কোনো কিছু বহন করে আনছে। ভয় পেয়ে যাচ্ছে। বড় ঘরের দাওয়ার পূর্বে প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। ঘুমোতে পারছে না ধীরেন, রাত জেগে দাওয়ায় বসে তামাক টানতে হচ্ছে তাকে। এখানে বসে ডোবার ঘাটার দুধারে বাঁশ ঝাড়ু জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান, সেনেদের কাচারি ঘাটের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে। আমাদের এখানে মনে হতে পারে যে এই যে গজারি গাছটার কথা বলা হয়েছিল, সেটা ঘোষেদের মজা পুকুর আমরা পেয়েছিলাম আর কি, যার গজারি গাছ। কিন্তু এখানে লেখক আবার লিখলেন যে সেনেদের কলা বাগান, সেনেদের কাচারি ঘরের পাশ দিয়ে দুপুরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। ঘোষেদের বসেদের এখানে একটু গুলিয়ে গেল। যাই হোক, আমাদের মনে রাখতে হবে এটা অন্য কোনো পুকুরও হতে পারে, কিন্তু এখানে যেহেতু গজারি গাছের প্রসঙ্গ ছিল, আমার মনে হয় ওই পুকুরটার কথাই লেখক এখানে বলছেন। যাই হোক, এরকম হতে পারে, এরকম বিষয় আসতে পারে গল্পে। হয়তো এটা একটা ওই ঘোষেদেরটা বসেদের হয়ে গেল, সেটা একটা লেখকের হয়তো ভুল, বা যাই হোক না কেন আমরা মনে করব ঘোষেদের বসেদের উভয়েরই পুকুর ছিল আর কি। যাই হোক, কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ির আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞাসা করলো। না, তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। অনেক কিছু চিন্তা করে হোক, শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরই কোনো কিছু বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত সে ঠেকে যাবে। বিশ্বাস কত গভীরে প্রবেশ করেছে। অন্ধবিশ্বাস, কুসংস্কার। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে টাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। এটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। ঘরে আসবে না? শান্তি বলছে ধীরেনকে। ধীরেন বলছে না, তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। দু তিনটি তারা দেখা দিয়েছে, আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। এই ভূত প্রেত কিন্তু গ্রামের রাতের বেলায় আসে অন্ধকারে, আর ভূত প্রেত সেখানে অন্ধকার বেশি বলে ভূত প্রেতও বেশি। সেটাই হচ্ছে যে দিনের বেলায় অত ভূতের ভয় নেই, কিন্তু ভর সন্ধ্যেবেলায় শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল, যেটা গল্প ছড়িয়েছে দামিনীর কারণেই। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না, কারণ একটা বাঁশ
রাখা হয়েছে বাঁশ পুড়িয়ে। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। ধীরেনও কিন্তু বিভ্রান্ত, বিপর্যস্ত এবং অনেকটা এই অলৌকিক কুসংস্কারে আক্রান্ত হয়ে গেল। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। ধীরেন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। শান্তি ঘর থেকে বেরিয়ে এলো, বাঁশের উপরে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও, ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছো না? মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না যে ধীরেনকেও নিশ্চয়ই ভূতে ধরেছে। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদ, এরপর আর্তনাদ শুরু করে দিল শান্তি। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো। 3-4 কলস জল ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মাল সারা আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘন্টা খানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। সেই গুনিনের, সেই ওঝার, সেই ঝাড়ফুঁক করা গুনিনের কিন্তু জয় জয়কার হলে যেন আর কি। লেখক দেখাচ্ছেন এভাবেই গ্রামে গঞ্জে কুসংস্কার টিকে থাকে এবং এর পেছনে নিশ্চয়ই কারো কারো কুবুদ্ধির খেলা থাকে। ধীরেন কুঞ্জকে নিঝুম করে ফেললো। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেন নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো। সেই হলুদ পুড়িয়ে যেমন করে দামিনীকে জিজ্ঞাসা করেছিল, কে তুই, বল তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। মানে এই যে গ্রামের মানুষের যে বিশ্বাস, যে গল্প তারা শুনতে চাইছিল, যে গল্প নিয়ে তারা মজা করতে চাইছিল, যে কেলেঙ্কারি তারা উপভোগ করতে চাইছিল, সেটাই যেন শেষ পর্যন্ত রয়ে গেল। মানিক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন তার মতো করে দেখাতে, বোঝাতে। শেষ পর্যন্ত বলাই চক্রবর্তী কিভাবে খুন হলো বা শুভ্রা কিভাবে খুন হলো, বা বা সেই সেই রহস্য হয়তো তদন্ত সাপেক্ষ। দুটি খুনের পোস্টমর্টেম রিপোর্ট এলে আধুনিক যে তদন্ত হয় তাতে হয়তো বেরিয়ে আসতো, কিন্তু কিছুটা ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে না যে বলাইয়ের মৃত্যুর পরে যে নবীন সম্পত্তি ভোগ করতে শুরু করলো এবং যে ঘোষালেরা এই কুঞ্জদের নিয়ে এসে মানে ব্যাপারটাকে আরো যেন বলাই এবং শুভ্রা কে খুন করে এই 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 খুনের ব্যাপারটা চাপা পড়ে গেল। নবীন যথারীতি সম্পত্তি ভোগ করতে লাগলো, বা দামিনীও পরে দামিনীর কথা আমরা আর পেলাম না। মানে সব মিলিয়ে আসলে লেখকের উদ্দেশ্য কিন্তু দেখানো যে কিভাবে বিজ্ঞান পড়া যুক্তিবাদী ধীরেন এক সময় এই গ্রাম্য চক্রে, গ্রাম্য গুণিনের চক্রে, গুণিনদের চক্রে, কুবুদ্ধির চক্রে কেমন করে সেও সেই ভূত প্রেতে অশরীরী আত্মায় বিশ্বাস স্থাপন করলো। এটা নিয়ে আরো অনেক কথা বলার সুযোগ আছে এবং সব মিলিয়ে মানে একটি একটি অসাধারণ ছোট গল্প। যে চরিত্রদের আমরা দেখলাম এখানে, আমরা বলাই আর শুভ্রাকে আমরা তো লোকমুখে শুনলাম তারা কেমন ছিল, কিন্তু এই গল্পে যে আমরা নবীন, তার যে বুদ্ধিশুদ্ধি, বা তার স্ত্রী দামিনী, কিন্তু শেষ পর্যন্ত অদ্ভুত চরিত্র এখানে ধীরেনের চরিত্র এবং তার পরিবর্তন অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। এবং তার মাঝখানে আমরা কৈলাস ডাক্তারেরও ভূমিকা দেখেছি। এবং যাই হোক না কেন, চিরকালই এই একটা বিজ্ঞানের সঙ্গে, যুক্তির সঙ্গে কুসংস্কারের একটা বিরোধ চলে এবং সেই বিরোধটা যে এখানে শেষ পর্যন্ত কুসংস্কারই কিছুটা জয়ী হলো এটা লেখক দেখালেন, কিন্তু তার প্রতিবাদটা কিন্তু তিনি রেখে গেলেন এখানে। যাই হোক, এটা একটা অন্যতম সার্থক সৃষ্টি মানিক বন্দ্যোপাধ্যায়ের, এবং আমরা বুঝতে পারি এই গল্পের মাধ্যমে যে তিনি কত বড় মাপের কথাশিল্পী ছিলেন। অনেক কথা আর ওই গল্পটি নিয়েও আমরা পরেও বলবো যদি কখনো সুযোগ হয়। আপাতত অনেকক্ষণ ধরে এটা আলোচনাটা হলো। যাই হোক, যারা যারা এটা শুনবে বা শুনবেন, তাদের যদি কোনো বিষয়টি নিয়ে মতামত থাকে তাহলে অবশ্যই
এটা আমরা ইউটিউবেও পাবেন আপনারা, এর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং এই আমাদের চ্যানেলটিকেও যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমরা যদি কখনো যে আলোচনাগুলো করি, সাধারণত আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে এখন পড়ায় আর কি, বা বিভিন্ন অভিভাবকরা যারা আমাকে চেনেন জানেন হয়তো তাদের ছেলেমেয়েরা এই গল্প পড়ছে, হয়তো আসল ব্যাপারটা কি, কোথায় এর মধ্যে একটা ব্যাপার আছে সুন্দর, সেটা যদি একটু আলোচনা করে দিই তাহলে অনেকেই ভালো করে বুঝতে পারেন, এটা জানিয়েছেন অনেকেই। সেই ইচ্ছে থেকেই, সেই আগ্রহ থেকেই সবাই যাতে আমরা একটু বুঝতে পারি, আমাদের এই উদ্যোগটা শিখন এবং শিক্ষণ, মানে আমরা শিখবো এবং যতটা পারি শেখাবো আর কি। এবং আপনাদেরও যদি কোনো মতামত থাকে, কথাবার্তা থাকে, আমার ছাত্রদেরও বলছি, যারা তোমরা স্কুলে পড়াতে গিয়ে গিয়ে যদি তোমাদের মনে হয় কোনো একটা কথা, বা এই গল্পের আমার এই আলোচনাটা শুনে যদি কোনো কথা থাকে, সেটা তোমরা কমেন্ট বক্সে যে জায়গাটা আছে লেখার, সেখানে লিখতে পারো। আমরা পরে তোমাদের কথা শুনে আবার আলোচনা করব, কথা বলবো এটা নিয়ে। ভালো থেকো সবাই, সকলকে ধন্যবাদ।